নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদী সরকার ঠিক কি বলে? মাছ ধরবো ঘোলা জলে। আরে শোনো, কাল আমাদের পাড়ায় কি গন্ডগোল। আরে তোদের পাড়ায় কি শুধুই গন্ডগোল হয়? তা বলতেই পারো, কিছু না কিছু সব সময় হচ্ছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা লেখা ছিল, মনস্তের অদ্ভুত বাড়ি, আর তোদেরটা হচ্ছে অদ্ভুত পাড়া। ঠিকই বলেছো, এরকম অদ্ভুত কিছু দুনিয়ায় আর নেই। না, ভুল বললি। এর থেকেও অদ্ভুত কিছু আছে, আর তারা দেশ জুড়ে যা গন্ডগোল পাকাচ্ছে সে আর বলার নয়। তোদের পাড়া তার কাছে আর কিছুই নয়। হাও মাও খাও, বিজেপির গন্ধ পাও। কিন্তু মোদিজির সরকার আবার নতুন কি গন্ডগোল পাকালো? সোজা করে বললে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কি রকম? নমুনা পেশ করো। এই মুহূর্তে জানিয়ে তুলকালাম চলছে, সেটাই বলি। আরে বলে ফেলো ঝটপট। এই যশবন্ত ভার্মার ব্যাপারটাই দেখ না। যশবন্ত ভার্মা? দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা, তার বাড়ি থেকে নাকি পুলিশ বিপুল কালো টাকা উদ্ধার করেছে। কিন্তু এর সঙ্গে বিজেপির সম্পর্ক কি? ওরা এর ভিতর নাক গলাচ্ছে কেন? অনেক কিছুই হতে পারে। বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেয় যে কমিটি, সেই কলিজিয়াম কমিটিকে সরানোর চেষ্টাও করতে পারে। তাতে কি হবে? হবে এই যে মোদী সরকারই দেশের সবকিছু একা নিয়ন্ত্রণ করবে। এ তো অনেক বড় গন্ডগোল গো। যা ভাবছিস তার থেকেও বড় গন্ডগোল। এই দেখ, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের পর বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনায় বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্ট তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করতেই প্রতিবাদে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এই ঘটনায় বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। 14ই মার্চ রাতে দিল্লির তুগলক ক্রিসেন্টে বিচারপতি ভার্মার সরকারি বাসভবনের স্টোররুমে আগুন লাগে। তারপরই খবর ছড়িয়ে পড়ে, দমকল কর্মীরা সেখানে উদ্ধার করেছেন বিপুল পরিমাণ অগ্নিদগ্ধ ও আধপোড়া নগদ টাকা। পরে অবশ্য দমকল প্রধান সব গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু দিল্লি পুলিশ ঘটনার 17 ঘন্টা পর বিষয়টি জানায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায়কে, যিনি পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানান। কিন্তু এত বড় ঘটনায় অগ্নিকাণ্ডের FIR দায়ের হয়নি, আর সরকারিভাবে জানানো হয়নি উদ্ধার হওয়া টাকার পরিমাণ। পুলিশ টাকা বাজেয়াপ্ত করার প্রোটোকল পালন করলো না কেন? বিষয়টি কি গোপন রাখতে চেয়েছিল কোনো কর্তৃপক্ষ? বিচার ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ 21শে মার্চ আদালতের বিবৃতিতে বলা হয়, বিচারপতি ভার্মার বাড়ির ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অথচ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 22শে মার্চ আপলোড হওয়া তদন্ত রিপোর্টেই দেখা যায় আদালত আগেই বিষয়টি সম্পর্কে জানত। এই বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে। তবে এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের দাবি, সুপ্রিম কোর্ট স্বচ্ছতা বজায় রাখছে না, বরং বিষয়টি ধামাচাপা দিয়ে দিতে চাইছে। ফলে তারা আদালতের কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পরই উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিচারপতি নিয়োগ নিয়ে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন NJAC ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। 2015 সালে সুপ্রিম কোর্ট NJAC-কে অসাংবিধানিক বলে বাতিল করেছিল। কিন্তু এবার বিচারপতিদের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ায় মোদী সরকার আবার NJAC-র পথে হাঁটতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। বিচারপতি ভার্মার ইস্তফার দাবিতে সরব হয়েছেন আপের সঞ্জয় সিং, কংগ্রেসের কার্তি চিদম্বরম, CPI-এর P সন্তোষ কুমার ও ASP-র চন্দ্রশেখর। তারা সংসদে এ নিয়ে আইনমন্ত্রীর বিবৃতি চেয়েছেন এবং সংসদে ভর্ৎসনা প্রস্তাব আনারও দাবি তুলেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ তুলেছেন যে বিচারপতি যশবন্ত ভার্মার ঘটনাকে হাতিয়ার করে বিজেপি NJAC ফিরিয়ে আনতে চাইছে। সুপ্রিম কোর্ট এখন 3 বিচারপতির কমিটি গঠন করেছে তদন্তের জন্য। তবে এখনো অস্পষ্ট বিচারপতি ভার্মার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হবে কিনা, বা খবরে যে পরিমাণ টাকার কথা বলা হচ্ছে সেই উদ্ধার হওয়া টাকার উৎস কি। এই ঘটনায় বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, দিল্লি পুলিশ সকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার কি সত্যিই বিচার বিভাগের স্বচ্ছতা ফেরাতে নতুন কোনো ব্যবস্থা আনা হবে, নাকি পুরো বিষয়টি ধামাচাপা পড়বে, নাকি বিরোধীদের অভিযোগ মতোই কলেজিয়াম সিস্টেমকে সরানোর সুযোগ কাজে লাগিয়ে বিচার ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার নিজেদের অধীনে আনবে? উত্তরের অপেক্ষায় দেশ। বিচার ব্যবস্থা যদি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বেঁচে আর কি থাকবে? হাতে পেন্সিল আর পকেটে খুচরো পাথর। তবে এসব কিছু ঝুলে গেলেও বিজেপি বেঁচে থাকবে। দেশে বিজেপির জন্য এক নিয়ম আর বাকিদের জন্য আলাদা নিয়ম। একদমই তাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে সব রায় দিলেন। তাকে হিরো ভাবলো চাকরিহারারা।
তারপর তিনি বিজেপি জয়েন করলেন। আরে সেখানেই তো বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাই না? হ্যাঁ ওঠে, কিন্তু তাতে কি? এই দেখ না রঞ্জন গগৈ, তিনি শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হলেন, তারপর ক্লিন চিট পেয়ে বিজেপির হয়ে রাজ্যসভায় গেলেন। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে মোদিজি পুজো দিতে গেলেন। রাম মন্দির উদ্বোধনের দিনও সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ উপস্থিত ছিলেন। সেজন্যই তো বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মনে প্রশ্ন বাড়ছে। বিচার ব্যবস্থা তো রাজনীতির থেকে দূরে থাকা উচিত। মোদিজির জামানায় সবকিছুই মোদিজি আর বিজেপির কথা মতোই হবে, এমনকি বিজেপির কথা মতোই এখন বয়স হবে, অসুস্থও হবে। মানে এটা আবার কি গল্প গো? গল্প নয় রে, সত্যবচন। নীতিশ কুমার অসংলগ্ন আচরণ করছে, কিন্তু বিজেপি চুপ। অথচ উড়িষ্যায় ভোটের আগে নবীন পট্টনায়কের শরীর খারাপ বলে মোদিজি এসে প্রচার চালালেন। বিজেপির সব নেতারা ডাক্তারের মতো আচরণ করছিলেন। তাহলে নীতিশ কুমারের বেলা চুপ কেন? নীতিশ কুমার সোনার ডিম পাড়া রাজহাঁস, দেখে নে। বিহারের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের স্বাস্থ্য এবং তাঁর মানসিক সুস্থতা। এই বিতর্ককে আরও উস্কে দিলেন ভোট কুশলী তথা জনসুরাজের প্রধান প্রশান্ত কিশোর। তাঁর অভিযোগ, নীতিশ কুমার মানসিকভাবে সুস্থ নন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সত্য বিলক্ষণ জানেন। তবে বিজেপি এই প্রসঙ্গে একেবারে নীরব। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপির নীরবতা কি কৌশলগত? কারণ অতীতে বিজেপি কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের শারীরিক অবস্থার প্রশ্ন তুলে সরব হয়েছিল। তাহলে নীতিশ কুমারের ক্ষেত্রে সেই একই যুক্তি খাটছে না কেন? গত কিছুদিন ধরেই নীতিশ কুমারের আচরণ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য সভায় কখনো তিনি অসংলগ্ন বক্তব্য রাখছেন, কখনো বা বিধানসভায় অদ্ভুত আচরণ করছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন তিনি মুখ্য সচিবের সঙ্গে কথা বলায় বিতর্কের ঝড় ওঠে। সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করে তার মানসিক সুস্থতা নিয়ে। প্রশান্ত কিশোর দাবি করেছেন নীতিশের শরীর ও মন দুটোই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বিজেপি তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চাইছে নিজেদের স্বার্থে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জানেন যে নীতিশ কুমার সুস্থ নন, কিন্তু তাঁরা তাঁর অবস্থা লুকোতে চাইছেন, কারণ তাঁকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চাইছে বিজেপি। নীতিশ কুমারের শারীরিক অবস্থা নিয়ে বিজেপির এই নীরবতা আরও বেশি প্রশ্ন তুলছে, কারণ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের শারীরিক অবস্থা নিয়ে বিজেপি বারবার আক্রমণ করেছিল। বিজেপি নেতারা তাকে দুর্বল এবং বয়সের ভারে নত বলে কটাক্ষ করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী মোদীও একাধিকবার প্রচারে গিয়ে বলেছেন, ওড়িশার সরকার এখন বাবুদের হাতে চলে গেছে, নবীনবাবু নিজেও জানেন না সরকার কে চালাচ্ছে। বিজেপির নেতা অমিত শাহ বলেছিলেন, নবীন পটনায়ক এখন আর ওড়িশাকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই, তার বিশ্রামে যাওয়া উচিত। কিন্তু নীতিশ কুমারের ক্ষেত্রে বিজেপি একেবারে নীরব। নবীন পটনায়কের স্বাস্থ্য নিয়ে যারা এত প্রশ্ন তুলেছিল, তারা নীতিশের মানসিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করছে না কেন? প্রশান্ত কিশোরের মতে, বিজেপি এখন নীতিশ কুমারকে শুধুমাত্র একটি মুখোশ হিসেবে ব্যবহার করছে। বিজেপির প্রকৃত লক্ষ্য বিহারে নিজেদের শক্তি বৃদ্ধি করা, আর সেজন্যই নীতিশের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলতে চাইছে না। প্রশান্ত বলেন, নীতিশ কুমারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু বিজেপি তাকে সামনে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। প্রশান্ত আরও বলেন, প্রমাণ চাইলে ওকে নিজের মন্ত্রীদের নাম বলতে বলুন। নীতিশ কুমারের পদত্যাগ করা উচিত, কিন্তু বিজেপিরও সমান দোষ রয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ কুমারের মানসিক অসুস্থতার কথা জানেন না, এটা হতে পারে না। তেজস্বী যাদব নীতিশের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসেছেন। তবে এই বিতর্কের মাঝেই নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, আমার বাবা সম্পূর্ণ সুস্থ, এসব শুধু রাজনৈতিক প্রচার। জেডিইউও এক বিবৃতি দিয়ে জানিয়েছে, নীতিশ কুমার 100% সুস্থ, তাঁর নেতৃত্বেই বিহার এগিয়ে চলেছে। নীতিশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে যখন জোর বিতর্ক চলছে, তখন বিজেপির নীরবতা তাদের রাজনৈতিক কৌশলকেই সামনে আনছে। বিজেপি কি নীতিশ কুমারকে ক্ষমতায় রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে, নাকি বিহার মডেলে নীতিশও মার্গদর্শক মণ্ডলীতে চলে যাবেন? বিহারের বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্ন আরো বড় হয়ে উঠবে। সত্যিই বাবা, খুবই গন্ডগোল। তাহলে দেখ কেমন খেলা জমেছে। আরে আমাদের পাড়ার বাহুবলী সংঘ এদের কাছে তো শিশু। হ্যাঁ, আর সমুদ্র হিমাচল জুড়ে যারা গন্ডগোল বাঁধাতে পারে তাদের ক্ষমতা আছে বইকি। আর শুধু তাই নয়, কত রং। হ্যাঁ, খুবই রঙিন একটা দল বিজেপি। দিল্লিতে যে রং দেখাবে, উড়িষ্যায় সে রং কখনোই দেখাবে না। আরে তাই তো দেখছি। আর একটা বড় কথা কি জানিস, এরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। দিল্লিতে লাড্ডু বিলয় আর বিহারে লিট্টি। আর এসব কাজেই বাধা দিলে পিট্টি। এই পেটাপিটির কথা এলেই আমার পালিয়ে যেতে ইচ্ছে করে।
কলকাতা যেতেই পারিস, কেননা সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।